এই যে বর্তমানে সেনা প্রধান জেনারেল ওয়াকার 2000 এই যে এখন এত বীর, আরে বাপরে বাপ কত বড় বীর তারা, ইউনিফর্ম পরে জনগণের টাকা, ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরে জনগণের টাকায় অস্ত্র দিয়ে যেই অস্ত্রগুলা কেনা হয়েছে, দেখেন তো এই অস্ত্রগুলা কাদের জন্য কেনা হয়েছে? এই অস্ত্রগুলা কি বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য অস্ত্রগুলা কেনা হয়েছে? এই ইউনিফর্ম, এই বুট, এই হেলমেট কি বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য কিনে দেওয়া হয়েছে? এই প্রশিক্ষণ, এই যে শত শত কোটি টাকার বেতন, এই যে হাজার হাজার কোটি টাকার বাজেট এক এক বাহিনীর জন্য, এইগুলা কি বাংলাদেশের জনগণ, ছাত্র ছাত্রী, শিশু হত্যা করার জন্য দেওয়া হয়েছে? নাকি এগুলা বাংলাদেশের সীমানা ঘেঁষে যেই সব দেশ আছে, শত্রু দেশ, ভারত, মায়ানমার, এদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবহার করার জন্য, যদি তারা তাফালিং করে বাংলাদেশের সাথে দাদাগিরি করে, তাহলে যেন এই বুলেট, এই অস্ত্র, এই প্রশিক্ষণ যেন ব্যবহার করা হয়, সেই জন্য সদা সর্বত্র প্রস্তুত থাকতে এগুলার ক্রয় করা হয়েছে। বাংলাদেশিদের, নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করার জন্য নয়। অথচ এই কাপুরুষ, এই হাসিনার পাচাটা চাকর এবং ভারতের চাকর, এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং তার বেশ কিছু সিনিয়র অফিসাররা, ঘুষখোর হারামখোর অফিসাররা, তারা জনগণের বিরুদ্ধে, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে এবং ছাত্রছাত্রী বাচ্চাদের, তাদের বাচ্চাদের বয়স কিন্তু এখন তাই। এই যে আমার ব্যাচমেট আছে, আমার কোর্সমেট আছে এখন লেফটেন্যান্ট জেনারেল, এবং আমার বাকি যারা কোর্সমেট, তাদের সবার বাচ্চার বয়স কিন্তু এই যে ছাত্রছাত্রীর 20 বছর 22 বছরের মতো বয়স। তাদেরকে একবারও বুক কাঁপলো না? একে তো নিজের দেশের জনগণ, তারপর আবার নিজের সন্তানের বয়সের, তার ছেলের এবং তার মেয়ের বয়সের, ওই একই বিশ্ববিদ্যালয়ে তার সন্তানগুলো যেই বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকেই কিন্তু গুলি করে হত্যা করেছে। পুলিশ না হয় চরিত্রগতভাবে, জন্মগতভাবে পুলিশের চরিত্র এরকম খারাপ বেশিরভাগের, কিন্তু সেনাবাহিনীর চরিত্র তো এরকম ছিল না। আমরা তো 1991 সালে নির্বাচনে অংশ নিয়েছি, 1996 সালে অস্ত্র উদ্ধারে অংশ নিয়েছি, নির্বাচনে অংশ নিয়েছি, এবং এছাড়াও 1996 সালের সময় বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে দিয়ে গেছি। এরকম বহু ইন এইড অফ সিভিল পাওয়ারে আমরা বন্যায়, ঘূর্ণিঝড়ে এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে ইন এইড অফ সিভিল পাওয়ারে আমরা দায়িত্ব পালন করেছি। কোনোদিন তো কোনো জনগণের বিরুদ্ধে গুলি তো করা, বা বুলেট চালানো তো দূরের কথা, অস্ত্র তাক পর্যন্ত করি নাই। এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন লগিবইটার বৈঠক একটা মঞ্চ বানিয়েছিল সচিবালয়ের পাশে, তখন তার কাছেই আমি দাঁড়ানো ছিলাম। তখন আমি 46 ব্রিগেডে 30 বেঙ্গলে। আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম, আমরা তো কারোর দিকে অস্ত্র তাক করি নাই, গুলি করা তো দূরের কথা। এই সশস্ত্র বাহিনীর এই চরিত্র কি করে হলো? এই চরিত্র তো, আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করি নাই, এরকম নোংরা জঘন্য চরিত্রহীন সেনাবাহিনীতে তো আমরা চাকরি করি নাই। এখন এই সশস্ত্র বাহিনী, এই সেনাবাহিনী গুলি চালায় নিজের সন্তানদের বুকের উপরে। এই জেনারেল ওয়াকার, আমি আরো আগে কয়েকবার বলেছি, বিডিআরে 2009 সালে যখন তাকে জেনারেল মঈন আদেশ দিল, এখন তো সবাই গণহারে জেনারেল মঈনকে গালিগালাজ করে, জেনারেল মঈনই কিন্তু আদেশ দিয়েছিল বিডিআর, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি একটা 46 ব্রিগেডের একটা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। আমার যতদূর মনে পড়ে, ওনার অধিনায়ক ছুটিতে ছিলেন না, অন্য কোথাও ছিলেন। তখন সেকেন্ড ইন কমান্ড হিসাবে বা উপ অধিনায়ক হিসেবে ওনার উপর দায়িত্ব পড়ে কি বলে রকেট লঞ্চার বসিয়ে বিডিআর একটা গেট উড়িয়ে দিতে, এবং এপিসি, আর্মার পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্ক সব রেডি ছিল, ভিতরে ঢুকবে, সেনাবাহিনী ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। তখন কিন্তু এই জেনারেল ওয়াকার, তখন মেজর ওয়াকার, তাকে জেনারেল তারেক সিদ্দিকী ফোন করে বলেছিল অস্ত্র গুটিয়ে নিয়ে বাড়ি ফিরে যেতে। সে কিন্তু অস্ত্র গুটিয়ে বাড়ি ফিরে গেছে। তো বিডিআর অস্ত্র গুটিয়ে বাড়ি চলে গেছে মানে কি? অস্ত্র গুটিয়ে বাড়ি চলে যাওয়ার এর মানে হচ্ছে সে 57 জন অফিসার অথবা তার চেয়েও বেশি অফিসারদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে, জেনে শুনে মৃত্যুর মুখে ফেলে দিয়ে সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। এখন সে নিরস্ত্র ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বুকে, মাথায় গুলি করার আদেশ দেয়। শোনেন, কাপুরুষ সেনাবাহিনীর সদস্যরা যারা গুলি করার আদেশ দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীকে নামিয়েছেন আদেশ দিয়ে, তারাই তো এই কুকর্মের পিছনে মূল হোতা। আর যারা গুলি করেছে তারা তো আরো বড় শয়তান। সুতরাং এই যে মনে করছেন যে ইন এইড অফ সিভিল পাওয়ারে আপনারা গুলি করে, মানুষ হত্যা করে আপনারা ইনডেমনিটিতে ক্ষমা পেয়ে যাবেন, জি না। ইন এইড অফ সিভিল পাওয়ারে বলা হয়েছে, আইনে বলা আছে, ইন এইড অফ সিভিল পাওয়ার মিলিটারি আইনে বলা আছে যে যত লোয়েস্ট, সর্বনিম্ন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কোথাও কিন্তু বলা নেই গুলি করে মানুষ হত্যা করা, বাংলাদেশের জনগণ, ছাত্রছাত্রী, শিশু হত্যা করা। আবার বলছি, ইন এইড অফ সিভিল পাওয়ার আইনে বলা আছে যে সর্বনিম্ন বল প্রয়োগ করা বা শক্তি প্রয়োগ করা।
মানে একটু ভয় দেখিয়ে উপস্থিতি, একটু বুটের আওয়াজ, একটু গাড়ির সমাবেশ, একটু ইউনিফর্মের সমাবেশ করে ছত্রভঙ্গ করে দেওয়া, ওরা যেন ভয়ে চলে যায়। কিন্তু কাউকে গুলি করে মারার কোনো আইন নাই সেখানে। এবং এটা ইনডেমনিটি, যে ক্ষমা যে করার কথা বলা হয়েছে, যে ইনএড অফ সিভিল পাওয়ার সেনাবাহিনী যা করবে সেটা এর মাঝখানে এটা পড়ে না। এটা হচ্ছে সরাসরি হত্যা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে এই প্রত্যেকটা হত্যাকারী হিসাবে সেনাবাহিনীর এই সকল সদস্যদের বিচার করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, স্বৈরাচারী শেখ হাসিনা 2009 সালে ভারত, এই স্বৈরাচারী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে ফোন করে বলেছিল যে তাকে ভারতের সেনা পাঠিয়ে তাকে উদ্ধার করতে, রক্ষা করতে। প্রণব মুখার্জি শেখ হাসিনাকে বলেছিল, আমি আদেশ দিয়ে রেখেছি, সব প্রস্তুত আছে। একটা দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, যে কোনো বাংলাদেশি যদি অন্য কোনো দেশের শক্তিকে তার নিজের দেশে প্রবেশ করতে বলে বা সুবিধা করে দেয়, এটা হচ্ছে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের দেশদ্রোহিতা। আর সেখানে সারা সেই ভোট চুরি করে হোক, গায়ে জোর করে হোক, পুলিশ এবং সেনা ব্যবহার করে হোক, যেভাবেই হোক জবরদখল করে ক্ষমতায় প্রধানমন্ত্রী হলেও সে তার এই প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষমতাকে অপব্যবহার করে আরেকটা দেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ডে এসে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ধ্বংস করা আদেশ বা অনুরোধ জানানো হচ্ছে সর্বোচ্চ দেশদ্রোহিতা, যার একমাত্র শাস্তি ফাঁসি। ইংলিশে যাকে বলা হয় ট্রিজন, বাংলায়, খাস বাংলায় হচ্ছে দেশদ্রোহিতা। সেই একই কাজ কিন্তু তখন জেনারেল মঈনকে হুমকি ভয় দেখিয়েছে যে এটা কিন্তু আমার মুখের কথা না, ভারতের পত্রিকায়, ভারতের সাংবাদিকরা ভারতের পত্রিকায় রিসেন্টলি এটা প্রকাশ করেছে যে 2009 সালে এরকম 1000 মতো প্যারাট্রুপার প্রস্তুত ছিল। হ্যাঁ, তারা যেটা পারতো, যদি চাইতো, আমার সন্দেহ আছে সেটা করতো কিনা। এক নাম্বার, এখানে দুটো বিষয়, একটা করার ক্ষমতা আছে কিনা, আর একটা হচ্ছে করতো কিনা। করার ক্ষমতা আছে, 1000 প্যারাট্রুপার বাংলাদেশে এসে চট করে যদি হাসিনাকে যদি কি বলে এটাকে লিফট করে তুলে নিয়ে চলে যেত, সেটা হুট করে করলে তখন সামরিক বাহিনী বলতো, ওকে এই আপদকে, এই তোমাদের এই চাকরানিকে তোমরা নিয়ে যাও বাংলাদেশকে আমরা রক্তক্ষয় থেকে রক্ষা করতে চাই, তোমাদের চাকরানি তোমরা নিয়ে যাও, আমরা কিছু করবো না, তোমাদের সেনা পাঠিয়ে নিয়ে যাও। কারণ আমরা জানি না 2009 সালে ক্ষমতা আসার পর থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনা কি কি অবৈধ চুক্তি, সামরিক চুক্তি ভারতের সাথে স্বাক্ষর করেছে। আমার জানা মতো 2009 সালে এই স্বৈরাচারী হাসিনা বিডিআর হত্যা করে ভারতে গিয়ে অনেকগুলো সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। এবং এই স্বৈরাচারী হাসিনার পতন হলে সমস্ত চুক্তি ছিঁড়ে ফেলে দেওয়া হবে, কারণ যে কোনো চুক্তি স্বৈরাচারী শেখ হাসিনা করেছে যা সংবিধান বিরোধী, তা দেশদ্রোহিতার শামিল। সুতরাং সেই কারণে হয়তো সশস্ত্র বাহিনী অনেক ক্ষেত্রেই যা পর্যবেক্ষণ করছি, সেনাবাহিনীর কিছু কিছু কাজ যেটা আমার ইট ডাজন্ট মেক সেন্স, মানে আমার মাথায় আসে না সেনাবাহিনী এগুলো কি করে করতে পারে। তখন আমি ভাবি, এটা কি একে তো ঘুষ খাওয়াই শুধু না, তাদের উপরে কি কোনো প্রকার বাধ্যবাধকতা আছে, কোনো প্রকার স্বৈরাচারী শেখ হাসিনার চুক্তি? আমি সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে একটা কথাই বলবো, সেই রকম কোনো চুক্তি যদি হয়ে থাকে, মনে রাখবেন সেটা অসাংবিধানিক, এবং অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল কোনো আদেশ আপনারা মানতে বাধ্য না। এটা দেশের আইনে আছে, সেনাবাহিনীর আইনে বইয়ের মাধ্যমে লেখা আছে, যেটা আমিও পড়েছি, আপনিও পড়েছেন, যে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা সেনা প্রধানও যদি কোনো বেআইনি আদেশ দেয়, সেই বেআইনি আদেশ সেনাবাহিনীর কোনো সদস্য শুনতে বাধ্য না, এবং তার জন্য কোনো বিচার হবে না। সুতরাং এই স্বৈরাচারী শেখ হাসিনা যে নিজের দেশের সশস্ত্র বাহিনীর উপর আস্থা নাই, সে কথায় কথায় ভারতকে ডেকে বসে দেশে আক্রমণ করার জন্য, কত বড় দেশদ্রোহী। সেই সশস্ত্র বাহিনী কি করে এইরকম একটা খাচ্চর একটা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রীর নির্দেশ শুনে বা আদেশ শুনে আমার মাথায় চিন্তা আসে না, আমার বুদ্ধিতে আসে না, আমার বোঝে আসে না। এত কুরুচি কি করে সশস্ত্র বাহিনীর হয়, কবে হয়েছে? হ্যাঁ, গত বছর 15 বছরে তো বহু সেনাবাহিনীতে বহু সদস্য ঢুকিয়েছে, কোনো আইএসএসবির কোনো মান বজায় না রেখে, আওয়ামী পরিবার থেকে, ভারতীয় পরিবার থেকে বিভিন্ন অখাদ্য কুখাদ্য নিয়ে এসেছে, যারা এখন জনতার বুকে গুলি চালাচ্ছে। ওই যে বিডিআর এর একজন গুলি চালাচ্ছে, এইগুলো হচ্ছে কোনো ভালো পরিবার থেকে। আমাদের সময় অফিসার নির্বাচন করা হতো ব্যাকগ্রাউন্ড চেক করে, শিক্ষা দীক্ষা এবং সবকিছু সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে। কিন্তু যে পরিমাণ ছাত্রলীগের সাইকোপ্যাথ এই সশস্ত্র বাহিনীতে এবং পুলিশে ঢুকানো হয়েছে, তারা কখনোই সেই ধরনের সাইকোলজিক্যাল টেস্ট পার পাওয়ার কথা না। যাই হোক, এই বর্তমান এই সশস্ত্র বাহিনীকে বলছি, এখনো সময় আছে, স্বৈরাচারী শেখ হাসিনার আদেশ অমান্য করুন। আপনারা শেখ হাসিনাকে 2009 সালে বাঁচিয়েছেন, নিজস্ব ব্রাদার অফিসারকে মরতে দিয়েছেন, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচিয়েছেন।
যদি কবর থেকে বদদোয়া দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে কবর থেকে থুতু দিত এবং বদদোয়া দিত। কিন্তু আল্লাহ তো একমাত্র বিচারক। আল্লাহ দেখেছেন আপনাদের ভূমিকা, কিভাবে নিজের ব্রাদার অফিসারদেরকে আপনারা মরতে দিয়েছেন। এটার অভিশাপ যুগে যুগে চলবে, শেষ হবে না। আর সেই 57 জন অফিসারের স্ত্রী, সন্তান, মা বাবার চোখের পানি এখনো পর্যন্ত আপনাদের জন্য বদদোয়া হয়ে আসে। এই জন্যই এখন আপনারা ভারতের এবং হাসিনার গোলাম হয়ে গেছেন। এই জন্যই ছাত্রলীগ এখন সেনা সদস্যকে, লেফটেন্যান্ট কর্নেলকে, ইউনিফর্ম পরা সৈনিকদেরকে সে ফ্লাইং কিক করে, বুট দিয়ে লাথি মারে, জুতা দিয়ে লাথি মারে। আপনারা এগুলোর যোগ্য। আর অপমান, এতদিন তো জনগণ, আপনি হাসিনা আর ছাত্রলীগ তো আপনাদের গালে দিয়ে থাপ্পড় দিয়েছে, জুতা মেরেছে এবং 57 জন হত্যা করেছে। এতদিন জনগণ কিন্তু আপনাদের পাশে ছিল। এখন জনগণের সাথে বেইমানি করলেন, জনগণের বুকে গুলি চালালেন। এখন ওই 71-এ পাকিস্তানি সেনাদেরকে যেরকম স্বাধীনতা যুদ্ধে যুদ্ধরত এবং সাধারণ বাঙালিরা যেরকম ঘৃণা করত, এখন এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশের এবং নিজের পয়সায় খাবার দিয়ে এই যে বাহিনীটাকে একটা দস্যু বাহিনী গড়ে তুলেছে, এই দস্যু বাহিনীকে পাকিস্তান বাহিনীর চেয়েও বেশি ঘৃণা করে বাংলাদেশিরা। আমাকে আজকে বিকেলে একজন সিনিয়র অফিসার ফোন করেছিলেন জিজ্ঞেস করার জন্য, বলার জন্য, দেলোয়ার বলো না, আমি একটা জায়গায় দেখলাম সেনাবাহিনী পোস্ট করেছে এবং নিচে মানুষ কিভাবে গালিগালাজ করছে, কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। একজন পোস্ট দিয়েছে, কি সেনা অফিসারের মেয়ে বিয়ে করবেন? ছি 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 ছি। ওই যে এখন নিজেরা ওই যে আইজার মতো ছেলের সাথে আরেকজন তার মেয়েকে বিয়ে দিছে, নিজেদের মধ্যে কোনো ভালো পরিবারের কোনো ছেলে মেয়ে এখন যখন দেখবে সেনাবাহিনীর কোনো অফিসার কোনো ভালো পরিবারের ছেলে মেয়েদের সাথে কারো বিয়ে দেবেন, এর চেয়ে লজ্জার কিছু আছে? এর চেয়ে কাজ করেন। ওই যে 7.62 মিলিমিটার আপনাদের প্রত্যেকের অফিসারের পিস্তল আছে না একটা ইস্যু, এটা নেন, এটা মাথার মাঝখানে ঠেকিয়ে গুলি করে মরে যান। তারপরও দয়া করে এই সশস্ত্র বাহিনীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন। যেই কলঙ্কিত আপনারা করেছেন, আপনারা মানুষ না পশুর চেয়ে অধম। একটা দস্যু, অনির্বাচিত একটা খুনি শয়তানকে বাঁচাতে গিয়ে আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের দেশের সব বিলীন করে দিলেন। কি করে পারেন? পরকাল তো বাদিয়ে দিলাম, ইহকালের একবার চিন্তা করেন না যে আপনার স্ত্রী সন্তান এখন ঘর থেকে বেরোতে পারবে না? এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, ছাত্রছাত্রী এবং জনতা, আপনার ছেলে মেয়ে যখনই জানতে পারবে যে এটা সেনাবাহিনীর বা সেনা অফিসারের ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছে, কোন জায়গা থেকে বেরোচ্ছে, তখন তো আপনাদের উপর আক্রমণ হবে। আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের উপর আক্রমণ হবে। কারণ এই যে হাজারের উপর ছেলে মেয়ে মেরেছেন, আপনারা আপনার 57 অফিসারের ভাই বলে যেতে পারেন, নিমক হারাম, রক্তের মাঝখানে নিমক হারামি। কিন্তু আমার এই নতুন প্রজন্মের এই বিদ্রোহী সেনারা, মানে ছাত্রছাত্রীরা, তারা নিজের ভাই বোনের রক্তকে কখনো ভুলবে না, তারা বেইমানি করবে না, ইনশাল্লাহ কোনোদিন করবে না। এই নতুন প্রজন্ম জেগে উঠেছে, এই প্রজন্ম আরো রক্ত দেবে প্রয়োজনে, তবে এই বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে ইনশাল্লাহ, স্বৈরাচারী হাসিনা মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ, এবং এইসব হাসিনার কুকুর সেনা এবং কুকুর পুলিশ মুক্ত করে ছাড়বে।